আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং একই সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুপুরে স্কুল চলাকালীন মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৯ জন, আহত হয়েছেন ১৫০ শতাধিক। শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সংশ্লিষ্ট হাসপাতালগুলো সহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন তিনি। এদিকে আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। সোমবার দুপুর প্রায় ১:১ হঠাৎ বিকট শব্দে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছড়ে পড়ে বিমান বাহিনীর F-7 প্রশিক্ষণ যুদ্ধ বিমান। তখন শিক্ষা প্রতিষ্ঠানটিতে ক্লাস চলছিল। ঘটনার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় আশপাশে। কিছু বুঝবার আগেই দগ্ধ হয় ক্লাসরুমের ভেতরে ও বাইরে থাকা অনেক শিক্ষার্থী। অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের চিৎকার আর্তনাদে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশের। ঘটনাস্থলে স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজে যোগ দেয় বিমান বাহিনী, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ১৯, আর আহত বাংলাদেশ মেডিকেল এবং ঢাকা বার্ন ইউনিটে এবং অন্য জায়গায়ও থাকতে পারে, আমরা খোঁজ খবর করছি। এটা ৫০-এর উপরে হবে। বিভিন্ন জায়গায় আমরা খোঁজ খবর করছি, তখন আমরা এটা বলতে পারবো। আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, জাতীয় বার্ন ইনস্টিটিউট, সম্মিলিত সামরিক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, লুবনা জেনারেল হাসপাতাল ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে। আমাদেরকে হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরে যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন। এছাড়াও আপনারা সবাই মনে করেন যে রক্তের প্রয়োজনীয়তা, কালকে সকাল ৮টা থেকে এই হাসপাতালগুলোতে যারা রক্তদানে আগ্রহী তারা আসলে স্ক্রিন করে তাদের রক্ত নেওয়া হবে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক শোক বার্তায় দুর্ঘটনায় বিমান, সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের ক্ষতি অপূরণীয় বলে মন্তব্য করেন তিনি। শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ঘটনা অনুসন্ধানে কমিটি করেছে বিমান বাহিনী। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সবশেষ খবর জানাতে ঘটনাস্থল এবং হাসপাতালগুলোতে রয়েছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, যেখানে আপনি আছেন সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন? উদ্ধার কাজ শেষ হয়েছে কিনা এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা কি বলছেন পুরো ঘটনা সম্পর্কে? তানি, আপনি যেমনটি বলছিলেন যে প্রশিক্ষণরত যে যুদ্ধ বিমানটি সেটি কিন্তু ১:১২ নাগাদ দুপুরের দিকে বিধ্বস্ত হয় এবং প্রায় ৬ ঘন্টা পার হয়ে গিয়েছে এবং এখনও উদ্ধার কাজ চলছে। আমরা দেখেছি ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পাশাপাশি যে ভলেন্টিয়াররা রয়েছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কিন্তু এই উদ্ধার কাজে অংশ নিয়েছে এবং এই উদ্ধার কাজ এখনও চলছে। যে আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, মাইলস্টোন কলেজে যে ঘটনাস্থলে যেখানে বিমানটি আসলে বিধ্বস্ত হয়, আপনি জানেন যে এই ভবনটিতে আসলে প্রাইমারির যে বাচ্চারা তারা কিন্তু পড়াশোনা করতেন এবং ক্লাস চলাকালীন সময়ে আসলে বিমানটি বিধ্বস্ত হয় এবং ক্লাস 4-এর যে বাচ্চারা তারা কিন্তু বিভিন্ন আহত হয়েছে এ সময় এবং সবশেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত প্রায় ১৯ জন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং প্রায় ১৫০-রও বেশি আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেটি জানিয়েছেন যে আহত এবং নিহত সংখ্যা আরও বাড়তে পারে এবং এখন পর্যন্ত এই ঘটনাস্থলে আর আহত বা নিহত আছে
গেছে কিনা সেগুলোই কিন্তু আসলে খোঁজ করা হচ্ছে এবং আমরা দেখেছি যে কিছু অ্যাম্বুলেন্সও স্ট্যান্ড বাই করে রাখা হয়েছে, যদি আহত বা নিহত কাউকে পাওয়া যায় সেগুলো যাতে তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া যায় সেজন্য কিন্তু অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই করে রাখা হয়েছে। পাশাপাশি একটু যদি বলি এই এলাকার চিত্রটি আপনি দেখবেন যে অনেক কিন্তু উৎসুক জনতার ভিড় রয়েছে এলাকাটি জুড়ে, এবং এই যে স্বেচ্ছাসেবী সংগঠন এবং আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই উৎসুক জনতার ভিড় সামাল দিতে তারা অনেকটা বেগ পাচ্ছেন, এবং এই কারণে তাদের যে উদ্ধার কাজ সেটি কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে, এমনটি কিন্তু বলছেন তারা বারবারই। সবাইকে কিন্তু আসলে হাসপাতালে যে রক্ত দেওয়ার জন্য বারবারই অনুরোধ করা হচ্ছে, কিন্তু এই যে এই ভিড়টি কিন্তু কমানো যাচ্ছে না, যার জন্য কিন্তু সকলকেই বেগ পেতে হচ্ছে। আর একটি বিষয় বলে রাখি, এখন পর্যন্ত 19 জনের নিহতের খবর পাওয়া গিয়েছে এবং 150 জনের বেশি হাসপাতালে ভর্তি রয়েছে। বার্ন ইউনিট সহ আশপাশের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকেই ভর্তি রয়েছে। এবং আমরা একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন দুপুর 1:30টার দিকে আসলে হঠাৎ করে একটি বিকট শব্দের পাওয়ার পরে তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং দেখা যায় যে বিমানের যে ফুয়েল লিকেজ হয়ে আসলে আগুনের সূত্রপাত হয়, এবং পাশাপাশি এই ভবনের পাশেই যে কিছু গাড়ি রয়েছিল সিলিন্ডার, সেই গাড়িতে সিলিন্ডার ব্যবহার করা হতো, সেজন্য সেই আগুনটি ছড়িয়ে পড়লে সেই গাড়িগুলো এক এক করে বিস্ফোরণ হতে শুরু করে, এবং এই বিস্ফোরণের কারণে হতাহতের সংখ্যা অনেক বেড়েছে বলে এমনটি জানিয়েছে। তানি, সবশেষ যেটি বলছিলাম যে এই যে উৎসুক জনতার ভিড়, আমি আবার একটু আপনাকে দেখাই আপনার মাধ্যমে দর্শকদের, এই ভিড়ের কারণেই কিন্তু আসলে এই যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে। আমরা অনেক উৎসুক জনতার ভিড়, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে সরানোর চেষ্টা করছে, তারপরেও আসলে কাজে আসছে না। আমরা এখনও দেখছি উদ্ধার কার্যক্রম চলছে, তবে কিভাবে বিমানটি বিধ্বস্ত হলো এর পিছনে কারণগুলো আসলে খতিয়ে দেখা হবে এমনটি জানিয়েছে, এবং কিভাবে হলো এমনটি কিন্তু বিমান বাহিনী থেকে জানানো হয়েছে। এবং আরেকটি যদি বলি যে বিমানের যে পাইলট ছিলেন তিনি সহ কিন্তু 19 জন নিহত হয়েছে, এবং আমরা বিভিন্ন প্রত্যক্ষদর্শী যারা এখানকার আশপাশের এলাকার লোকজন ছিলেন তাদের সবার সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু সবাই আসলে একটি বিকট শব্দ শুনতে পায় দুপুরের দিকে, তারপরেই কিন্তু তারা এই স্কুলের দিকে মাইলস্টোন স্কুলের কলেজের দিকে এগিয়ে আসেন এবং দেখতে পান ভয়াবহ আগুন। এবং আগুনের এই যে ভয়াবহতা সেটি সম্পর্কে যদি একটু বলি যে এই যে বিমানের যে সেই ফুয়েলের থেকে আগুন আসলে অগ্নিকাণ্ড, এবং পাশাপাশি যে গাড়িগুলো ছিল এখানে সেই গাড়িগুলো সিলিন্ডার হওয়ার কারণে আগুনের পরিধি কিন্তু বাড়ে এবং এক একটি গাড়ি বাস্ট হয়ে যায়, এবং আগুনের পরিধি বাড়ার ফলে কিন্তু হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়। আমরা এখন পর্যন্ত 164 জনেরও বেশি আহতের সংখ্যা তথ্য পেয়েছি, এবং বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন, এবং 19 জন নিহতের খবর পেয়েছি। তবে এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছে বা যারা উদ্ধার কাজে সহযোগিতা করছেন তারা কিন্তু এই হতাহত এবং আহতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে এমনটি আশঙ্কা করছে। আমরা দেখেছি এখানে সেনাবাহিনী, বিজিবির পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও কিন্তু এগিয়ে এসেছেন, এবং বিভিন্ন হাসপাতালে রক্তের জন্য যাদের দরকার রক্ত যারা দিতে চান তাদেরকে কিন্তু হাসপাতালে পাঠানোর এখান থেকে ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও একটু যদি বলি যে আহত যারা রয়েছে তাদের কিন্তু মেট্রো রেলে নারী যে বগি রয়েছে সেই বগির পাশের বগিটি কিন্তু রিজার্ভ রাখা হয়েছে, যাতে আহতদের তাড়াতাড়ি নিয়ে হাসপাতালে সুচিকিৎসা দেওয়া যায়। তবে সবশেষ বলা চলে তা নিয়ে এখানে এখনও উদ্ধার কার্যক্রম চলছে, এখন পর্যন্ত নতুন কোনো হতাহতের খবর পাওয়া যায় না। উদ্ধার কাজ শেষে আশা করি বলতে পারবো আসলে সবশেষ আপডেটটি। তো তা নিয়ে এই ছিল আমার কাছে উত্তরা থেকে সবশেষ তথ্য। তানি, দীপ্ত, নিশ্চয় খবরাখবর রাখতে থাকবেন, আমরা সর্বশেষ তথ্যগুলো আপনার কাছ থেকে আবার জেনে নেব। এবার দর্শক আমরা চলে যাব জাতীয় বার্ন ইনস্টিটিউটে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসলে এখন পর্যন্ত সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী কতজনের খবর পেয়েছেন, এবং এখানে যে বাচ্চারা রয়েছে আহত তাদের সবার অভিভাবককে পাওয়া গেছে কিনা? ফারজানা, জাতীয় বার্ন ইনস্টিটিউটে তো একের পর এক অ্যাম্বুলেন্স আসছেই, এবং অ্যাম্বুলেন্সের এই সারি আসলে থামছে না, এবং অ্যাম্বুলেন্সের ভিতরে যারা দগ্ধ হয়েছেন উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এবং আমরা আনুষ্ঠানিকভাবে তো জেনেছি যে 70 জনকে আহত অবস্থায় এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে এরপরও আমরা বেশ কিছু অ্যাম্বুলেন্স আমরা আসতে দেখেছি, এবং অ্যাম্বুলেন্সের মধ্যে আমরা দগ্ধ হয়েছেন এমন শিশু, শিক্ষার্থী, এমনকি বয়স্কদেরকেও দেখেছি। এবং এই মাত্র আরও একটি অ্যাম্বুলেন্স আমরা দেখছি যেটি বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছে। এইখানে অনেক উৎসুক মানুষেরও ভিড়, যে কারণে অ্যাম্বুলেন্সগুলো যেতেও
কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আপনারা একটু জেনে থাকবেন যে আজকে ফায়ার সার্ভিসের ডিজি তিনি 19 জন নিহতের কথা আমাদেরকে জানিয়েছেন। আর আমরা এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে আমরা এখানে দেখেছি যে যারা দগ্ধ হয়েছেন তাদের অনেকেরই 40-50% থেকে 80-90-95% পর্যন্ত দগ্ধ রোগী রয়েছেন, যাদের অবস্থা অনেকটাই গুরুতর এবং চিকিৎসকরা বলছেন তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এবং এছাড়া অল্প দগ্ধ নিয়েও অনেকে রয়েছেন, 5-10% দগ্ধ হয়েছেন, এরকম রোগীও রয়েছেন। এখনো অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স আসা কোনোভাবেই থামছে না এবং এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা চেষ্টা করছেন অ্যাম্বুলেন্সগুলোকে খুব দ্রুতই হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়ার জন্য। এবং স্বেচ্ছাসেবী ছাড়াও এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় এবং বেশ কিছু শিক্ষার্থীরাও রয়েছেন এবং দেখছি রাজনৈতিক দলের লোকজনদেরকে আমরা দেখছি। এবং এখানে মাইকিং করে কিন্তু রক্ত চাওয়া হচ্ছে, বিশেষ করে নেগেটিভ রক্ত যাদের, তাদের কাছ থেকে রক্তের আহ্বান করা হচ্ছে রোগীদের জন্য। তো এছাড়া আজকে বেশ কয়েকজন উপদেষ্টা বার্ন ইউনিটে রোগীদের দেখতে এসেছেন এবং উপদেষ্টারা ছাড়াও রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে আমরা দেখেছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছিলেন স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী সহ আরও বেশ কিছু নেতাকর্মী এসেছেন। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকেও আমরা দেখেছিলাম। এছাড়াও বাম রাজনৈতিক দল অনেকে দেখেছিলাম। তারা এখানে এসে রোগীদেরকে দেখে যাতে তারা পর্যাপ্ত চিকিৎসা সেবা পায় এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য সরকারের প্রতি এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। এবং এখন প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে, সেই দুপুর 2টোর পর থেকেই এখানে আসলে অ্যাম্বুলেন্সে করে রোগীরা আসছিল এবং রোগীদের সাথে অনেক অ্যাম্বুলেন্সের সাথে আমরা স্বজনদেরকেও দেখতে পাইনি ভিতরে। ডাক্তাররা অনেক সময় রোগীদের স্বজনদের খোঁজও করার চেষ্টা করছেন, নাম ঘোষণার চেষ্টা করেন, কিন্তু স্বজনদেরকে কিছু ক্ষেত্রে খুঁজে পেতেও কিছুটা বিলম্ব পোহাতে হচ্ছে। এছাড়া স্বজনদের আহাজারিও আমরা দেখেছি, অনেকের ভাই এসেছেন, মা বাবা তারা এসেছেন, তারা আহাজারি করছেন এবং সন্তানের এই অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং তাদের জন্য দোয়া করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এবং এই বার্ন ইউনিট ছাড়াও আশেপাশের ঢাকা মেডিকেলেও কিন্তু বেশ কিছু দগ্ধ রোগী রয়েছেন এবং বার্ন ইউনিটে একজন নিহতের খবর আমরা পেয়েছিলাম আরও আগেই এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের একজন নিহতের খবর পেয়েছিলাম। এই ছিল জাতীয় বার্ন ইউনিট থেকে এখন পর্যন্ত সর্বশেষ। ফারজানা। নাজমুল, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনি থাকবেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে, আমরা আপনার মাধ্যমে আরো কিছু তথ্য দর্শকদের জানাতে পারবো। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। উত্তরা মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় ছোট ছোট শিক্ষার্থীদের দগ্ধ শরীর আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ওই এলাকার আকাশ বাতাস। কেউ আদরের সন্তানের মৃত্যুতে স্তব্ধ, তো কেউ দিকবিদিক ছোটাছুটি করছেন নিখোঁজ সন্তানের খোঁজে। অকস্মাৎ এমন মর্মান্তিক ঘটনায় বাকরুদ্ধ অভিভাবক সহ শিক্ষক সহ সবাই। আহত আর মৃতের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী। আরো জানাচ্ছেন সাদিয়া কানিজ। স্কুলের ছুটির ঘণ্টায় বেজে গেল জীবনের শেষ ঘণ্টা। প্রাণবন্ত ক্লাসরুম, ছুটি শেষে বন্ধুদের সাথে হাসি আড্ডায় কাঁধে কাঁধ মিলিয়ে ঘরে ফেরার আশায় ছোটাছুটি। কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় মুহূর্তেই বদলে যায় সে চিত্র। সোমবার দুপুরে মাইলস্টোন স্কুলের উত্তরা শাখায় তখন ছুটির পর 2-1টি ক্লাসে চলছিল কোচিং। বেশিরভাগ ক্লাসের শিক্ষার্থীরা স্কুল বাসে উঠে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই 3 ক্লাসরুমে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে মুহূর্তেই ধরে যায় আগুন। ওদের যখন ছুটি হয়েছে তখন হচ্ছে প্লেনটা ল্যান্ড করার ক্র্যাশ করছে। ক্লাসরুমের মধ্যে স্টুডেন্ট যারা যে অবস্থায় ছিল ওই অবস্থায় নাকি অনেকে একদম ঝলসে গেছে। স্কুলে তখন প্রায় 1 থেকে 150 জন শিক্ষার্থী উপস্থিত ছিল। মুহূর্তেই ঝলসে যায় অনেকের শরীর। দগ্ধ শরীরে এভাবেই বিভ্রান্তের মতো ছুটতে থাকে কোমলমতি শিক্ষার্থীরা। মাঠের বাইরে যারা গার্জিয়ান ছিল বাচ্চাদেরকে করতে, তারা আপনার বিমানের যে আগুনের তাপে ঝলসে গেছিল। অন্তাকায় দেখি মাইলস্টোনে বিমান ভরে গেছে, ছেলে কইতেছে বাবা মাইলস্টোন বিমান ভরে গেছে।
তখনই উঠে দৌড় দিলাম, গিয়ে দেখলাম গেটের সামনে আগুন জ্বলতেছে। দৌড়ে গিয়ে দেখি যে বাচ্চা পোলাপানদের অবস্থা খারাপ, গ্রিল ভাঙে সবাইকে বের করে নিয়ে যাচ্ছে, উদ্ধার করতেছে। দুর্ঘটনার পরই অভিভাবকরা ছুটে আসেন স্কুলে, খুঁজতে থাকেন আদরের সন্তানকে। অনেকেই সন্তানের মৃত্যুতে এখন বাকরুদ্ধ। না ফোন বন্ধ। মারিয়ম উম্মে আফিয়া, বয়স 9, ক্লাস 3। কখন থেকে খুঁজে পাচ্ছেন না? আমি ঘটনা থেকে পাচ্ছি না। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। পর্যাপ্ত রক্ত না থাকায় দেখা দিয়েছে সংকট। সবার চোখে মুখেই এখন শঙ্কা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। উত্তরা ট্র্যাজেডির ঘটনায় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে দলীয় নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশনা দিয়ে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে তিনি এ নির্দেশ দেন। এ সময় সংখ্যানুপাতিক নির্বাচন, 24-এর গণঅভ্যুত্থান সহ সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে কথা বলেন তারেক রহমান। বিস্তারিত খান আলমিনের রিপোর্টে। গণতন্ত্র পুনরুদ্ধারে পেশাজীবীদের অবদান ও শহীদ নির্যাতিত পরিবারকে সম্মাননা প্রদান করতে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। উত্তরা ট্র্যাজেডির ঘটনায় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। এ সময় ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ড্যাব সহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের হতাহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। ড্যাব সহ বিভিন্ন চিকিৎসকবৃন্দ যারা আছেন তারা এর মধ্যে কাজ করছেন, বিশেষ করে বার্ন ইউনিটে যারা কাজ করেন তারা গিয়েছেন সেখানে কাজ করতে। আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারেক রহমান বলেন, সরকারের কাঁধে বন্দুক রেখে যারা আখের গোছাতে চায় তারাই সুকৌশলে নির্বাচনের পথে বাধার তৈরি করছে। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারি বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। তিনি মনে করেন, সংখ্যানুপাতিক নির্বাচন চালু হলে রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থা বিকাশের পথ সুগম হবে। হুমকির মুখে পড়বে স্বাধীনতা ও সার্বভৌমত্ব। সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের কৃতিত্ব কুক্ষিগত করতে একটি গোষ্ঠী যতটা তৎপর, শহীদদের তালিকা প্রণয়ন করতে তারা ততটাই নিশ্চুপ। গণঅভ্যুত্থানের কৃতিত্বকে কুক্ষিগত করার জন্য আমরা অনেককেই দেখি খুব তৎপর, বিভিন্নভাবে তৎপর। শহীদদের তালিকা তৈরি করার ক্ষেত্রে যদি এই তৎপরতাটা থাকতো তাহলে হয়তো নিশ্চয়ই আমরা এতদিনের শহীদদের একটা চূড়ান্ত তালিকা তৈরি করতে পারতাম। খান আলামিন, RTV, ঢাকা। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সমবেদনা জানিয়ে আগামী 2 দিন দেশ গড়তে জুলাই পদযাত্রা স্থগিত ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে খাগড়াছড়িতে সমাবেশ চলাকালীন দলের পক্ষ থেকে এই ঘোষণা জানানো হয়। এদিকে দুর্ঘটনায় হতাহতদের পাশে থাকতে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করেছেন দলটির নেতারা। সারা বাংলাদেশে প্রতিটি জেলা ও উপজেলায় 2 দিন জুলাই পদযাত্রার কর্মসূচি স্থগিত করা হয়েছে। সকল জায়গা থেকে জেলা ও উপজেলাতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আমাদের পদযাত্রা কর্মসূচি ফেরি শিডিউল জানিয়ে দেওয়া হবে। উত্তরার মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর আলোচনা মুলতবি ঘোষণা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এ সময় রাজনৈতিক দলের নেতারা নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান, পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। এর আগে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ আগামী 10 দিনের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। রুদ্র রফিকের রিপোর্ট। দীর্ঘদিন ক্ষেত্র বিশেষে একাধিক দিন আলোচনা হয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের রাষ্ট্র সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১৬তম বৈঠক শুরু হয় সোমবার সকাল 11:30টায়। এক ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবেন কিনা এবং সংবিধানের মূলনীতি অপরিবর্তিত থাকবে কিনা এই দুই বিষয়ে আলোচনা করা হয়। শাসন ব্যবস্থার অর্থে, গভর্নেন্সের অর্থে যেগুলোকে আমরা গুরুত্বপূর্ণ। আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ চলতি মাসের শেষে জুলাই সনদ প্রদানের আশা ব্যক্ত করেন। আমরা চাই আগামী 10 দিনের মতো, আজকে সহ 10 দিনের মধ্যে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে। কমিশন মনে করে যে এগুলি গুরুত্বপূর্ণ, সেই যে কারণে উপস্থাপন করা হয়েছে, কিন্তু আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইব না। আলোচনা চলাকালীন উত্তরার বিমান দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করে সংলাপ স্থগিত করে জাতীয় ঐকমত্য কমিশন। আজকের দিনের পরবর্তী অধিবেশন মুলতবি ঘোষণা করছি। পরে এ ঘটনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া হতাহতদের জন্য দোয়া প্রার্থনা করা হয়। হতাহতের ঘটনায় শোক জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। রাষ্ট্রীয়ভাবে এবং বিমান বাহিনী এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে তদন্ত হবে ঘটনার, দুর্ঘটনায়। তারপরে হয়তো আমরা কারণগুলো জানতে পারব। আমরা সবাই শোকাহত। এ ধরনের মর্মান্তিক ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন রাজনৈতিক দলের নেতারা। প্রশিক্ষণ কার্যক্রম ঘনবসতিপূর্ণ এলাকা, আবাসিক এলাকায় হবে কিনা সেটার বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে। আহত এবং নিহত উভয় পরিবারের পক্ষে সরকারকে আমরা আহ্বান জানাবো দাঁড়ানোর জন্য এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে নিজেদের দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান রাজনৈতিক নেতারা। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও থাকছে। সরকারি চাকরিতে কোটা থাকছে না। জুলাই গণ অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারের সদস্যদের জুলাই যোদ্ধাদের চিকিৎসায় এ পর্যন্ত খরচ ৭৮,৫২,৯৫,৮৮২ টাকা। এবং অতিরিক্ত পুলিশ সুপার সহ আইনশৃঙ্খলার 5 সদস্যের বিরুদ্ধে 14টি গুমের অভিযোগ। ফ্যাসিস্ট সরকারের হাতে গুম 10,000-এরও বেশি মানুষ। জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকার এখন পর্যন্ত ৭৮,92,95,882 টাকা ব্যয় করেছে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জুলাই শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াতে নানা উদ্যোগ নেয়। সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফারুকী আজম বলেন, চাকরিতে থাকছে না জুলাই যোদ্ধাদের জন্য কোটা। বিধিমালা অনুযায়ী প্রত্যেক শহীদ পরিবার মাসিক 20,000 টাকা ভাতা পাবেন। ক শ্রেণীর জুলাই যোদ্ধাগণ 20,000 টাকা করে, খ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ 15,000 টাকা, গ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ 10,000 টাকা করে মাসিক ভাতা পাবেন। প্লেট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই। পুনর্বাসনের কর্মসূচি আছে। পুনর্বাসন নানানভাবে হতে পারে, তাদের প্রশিক্ষণ দিয়ে। উপদেষ্টা বলেন, জুলাই শহীদ ও আহত পরিবারের ভাতা বাবদ প্রতি মাসে 14,67,80,000 টাকা দিচ্ছে সরকার। ক শ্রেণীর জুলাই যোদ্ধাগণ এককালীন নগদ 5 লক্ষ টাকা অনুদান পাবে। খ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ এককালীন নগদ 3 লক্ষ টাকা করে অনুদান পাবেন। গ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ এককালীন নগদ 1 লক্ষ টাকা অনুদান পাবেন। মোট 106,42,00,000 টাকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 71-এর মুক্তিযুদ্ধের অবদান অনস্বীকার্য, কাউকে তাদের সাথে সমকক্ষ ভাবা হচ্ছে না। মুক্তিযোদ্ধারা মহান, তাদের অবদান এটা অনস্বীকার্য। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগের আমলে গুমের ঘটনায় কারাগারে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিন সহ 5 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে 14টি গুমের অভিযোগ দায়ের করেছে ভয়েস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ার্ড পারসন ভয়েড।
সকালে প্রসিকিউশন কার্যালয়ে এসে এই অভিযোগ দাখিল করেন তারা। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের হাতে 10,000-এরও বেশি মানুষ গুম হয়েছে বলে জানান ভয়েডের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মিঠু। এর আগেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 150 গুমের অভিযোগ জমা দিয়েছে ভয়েড। আরও 250 জন ভিকটিমের তথ্য তাদের কাছে আছে। সেই বিষয়ে যথাসময়ে অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছেন ভয়েডের উপদেষ্টা। যারা রিয়ালি গুম হয়েছেন, যারা ভুক্তভোগী, যারা অত্যাচারী হয়েছেন, যাদের ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের অবস্থানগুলো, তাদের ঘটনাগুলো প্রকাশ্যে নিয়ে আসার জন্য সেই ধারাবাহিকতায় আজকে আমরা 14টি অভিযোগ দায়ের করেছি এখানে। সেখানে আপনার একজন অতীতে এসপি আলেকুদ্দিন, ওনার বিরুদ্ধে প্রায় 14টি অভিযোগ ওনার বিরুদ্ধে রয়েছেন। আমার অনুমান হিসাবে 2.5 ফিট বাই 6 ফিট, এটার মধ্যে প্রায় 2 ফিটের মধ্যে কমে। অল্প একটু জায়গার মধ্যে এইদিকে থাকা, খাওয়া, ঘুম, নামাজ পড়া। কোরআন চাইলে কোরআন দিত না, বলতো যে মুখস্থ যদি থাকে ওইভাবেই পড়ে। পরবর্তীতে বড় ছেলে গেছে আর কোরআন শরীফ দিছে। তা আমার ওইদিকে হালত এমন অবস্থা হয়েছে, আমি যখন নামাজে রুকুতে যাইতাম আমার পিছনের সাইড এক দেয়ালে আটকাইতাম, মাথাটা আরেক দেয়ালে আটকাইতাম। দেশে বৈধ পথে আসা রেমিটেন্সের পরিমাণ বেড়েছে। জুলাই মাসের প্রথম 16 দিনে যার পরিমাণ 142 কোটি 10 লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে রেমিটেন্সে এসেছিল 131 কোটি 90 লাখ মার্কিন ডলার। অর্থাৎ রেমিটেন্স প্রবাহের পরিমাণ বেড়েছে 7.7%। বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছে। এদিকে টাকার তুলনায় মার্কিন ডলারের দাম কমতে শুরু করায় ডলারের দাম ধরে রাখতে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এ পরিস্থিতিতে আমদানি বিধি নিষেধ তুলে নেওয়া ও বিলাসপূর্ণ আমদানিতে বাড়তি শর্ত তুলে নেওয়ার মত বিশেষজ্ঞদের। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পুনরায় আলোচনায় বসতে যাচ্ছে ইরান। আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ইরান, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিরা। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়টি নিশ্চিত করে। এমন এক সময় এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি তেহরানকে সতর্ক করে বলেছে যে যদি আলোচনা পুনরায় শুরু না হয় তবে আগস্টের শেষ নাগাদ জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর করা হতে পারে। হারারেতে 3 জাতির টি-20 টুর্নামেন্টে বাংলাদেশ সময় বিকেল 5টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে এই 2 দল ফাইনাল নিশ্চিত করেছে। এই ম্যাচটিকে ড্রেস রিহার্সাল হিসেবে দেখছে তারা। টুর্নামেন্টে দল দুটির প্রথম মোকাবেলায় জয় পেয়েছিল কিউইরা। ফাইনালের আগে এই ম্যাচটিতে আত্মবিশ্বাস ফেরাতে প্রোটিয়ারা জয় পেতে বদ্ধপরিকর। অপরদিকে নিউজিল্যান্ডের সামনে আগের ম্যাচে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের যাচাই করে নেয়া। শনিবার 26 জুলাই হবে টুর্নামেন্টটির ফাইনাল। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।